কারণ যদি আমি গাছ লাগিয়ে দিই তারপর 90% মানুষ জ্বালানির জন্য কেটে নেয়, এটা তো কোনো কাজের কথা হলো না। এগুলোর ক্ষেত্রে কিন্তু পর্যটকদেরকেও একটু সতর্ক হতে হবে। এটা প্রকৃতিকে দেখবার জন্য ট্যুরিজম, এখানে তো গান শুনবার জন্য, পার্টি করার জন্য, বারবিকিউ করার জন্য এই ট্যুরিজম না। তো যখন আমি আগে পত্রিকায় পড়তাম যে কাজ এখনো শুরু হয়নি, এবার যখন নিজে বাস্তবতাটা দেখলাম যে 15 অক্টোবরে আসলে কাজ শুরু করা সম্ভব না, কারণ হচ্ছে ওখানে পানিটা নামে না। সেজন্য এই যে নির্দেশিকাটা আছে এটাও আমরা সংশোধনের কাজে হাত দিচ্ছি। আরেকটা কারণে হাত দিচ্ছি, কয়েকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট। একটা হচ্ছে যে হাওরে যখন বাঁধগুলো নির্মাণ করা হয়, ওই বাঁধ নির্মাণে কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণটা মেজরিটি থাকে না। তার কারণ হিসেবে আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি। কারণটা বলা হলো যে অনেক সময় হাওরের ওই বাঁধটা নিতে হয় এমন কারো জমির উপর দিয়ে, যদি তাকে আপনি ওই কাজে অন্তর্ভুক্ত না করেন সেই জমিটা দিতে রাজি হয় না। সেখানে আমরা একটা সংশোধনী এনে সত্যিকার অর্থে যাদের এই কাবিটা, কাজের বিনিময়ে টাকা বলা হয়, এখানটার টাকাটা পাওয়ার উচিত, তারাই যেন অংশগ্রহণ করতে পারে। তো সেটা 50-50 হবে নাকি 70-30 হবে, সেটা আমরা এখনো চিন্তা করছি। আর সময়টাও আমরা ওইভাবে ব্যাখ্যাটা দিয়ে রাখবো। আরেকটা হচ্ছে যে এবার যখন হাওরের বাঁধগুলো হয় তখন কিন্তু আমি স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন জায়গায় কয়েকজনকে সরকারের সাথে ট্যাগ করে দিয়েছিলাম যে ওরা মনিটর করবে। এক পর্যায়ে দেখা গেল ওই এমব্যাঙ্কমেন্টগুলো করার ক্ষেত্রে মাটি পাওয়া যাচ্ছে না। কারণ মাটি কোথা থেকে আনে? মাটি আনে ওই যে কাবিটার ভিতরে অন্তর্ভুক্ত তার জমি থেকে তুলে নেয়। তো কৃষি জমি থেকে মাটি তুলে নিয়ে যদি আমি হাওরের বাঁধ করি, তাহলে আমার লাভটা কি হলো? আমার তো কৃষির জন্যই এই বাঁধটা করা। তো সেটাও আটকানো হলো, পার্শ্ববর্তী নদীর থেকে বা জলাশয় থেকে নিয়ে আসার কথা হলো। এটাও আমাদেরকে ওই নীতিমালায়, গাইডলাইনে রিফ্লেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে মাটি, যে বাঁধে যেই পরিমাণ মাটি দেওয়ার কথা থাকে সেই পরিমাণ মাটি আসলে দেয়া হয় না। এখন সেটারও একটা মনিটরিং মেকানিজম, যদি ওই এলাকার স্থানীয় জনগোষ্ঠী ওইটার ভিতরে ইনক্লুডেড থাকে। আমাদের তো সব কিছুর মধ্যে একটা রাজনীতি আছে। তো আসলে সত্যিকার অর্থে যাদের ওই কাবিটার টাকাটা দরকার, যারা সত্যিকার অর্থেই লেবার হিসাবে কাজ করতে পারবে বা কাজ করে, তাদের সংখ্যাই আমাদের সেখানে বাড়াতে হবে। ফলে হাওর মাস্টার প্ল্যানের পরে দ্বিতীয় কাজটা হচ্ছে যে হাওরে বাঁধ সংক্রান্ত যে গাইডলাইন, সেটাও আমরা সংশোধনী প্রায় চূড়ান্ত করে এনেছি। তারপরে সকলের মতামত নিয়ে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। 3 নম্বর হচ্ছে হাওর প্ল্যান্টেশন। এই যে আজকে প্রেজেন্টেশনে বলা হলো যে 90% গাছই কেটে ফেলা হয়েছে জ্বালানির জন্য। এখন আমি নিজেই কিন্তু হাকালুকি হাওর নিয়ে মামলা করেছি যে প্রায় লক্ষাধিক গাছ কেটে ফেলা হয়েছে। তখন তো বেলায় ছিলাম, জিজ্ঞেস যখন করতাম ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে যে কত গাছ লাগিয়েছিলেন, বলতো ফাইলটা আমাদের এই অফিসে নাই, হেড অফিসে আছে। তো এখন বের করেছি যে কত গাছ ছিল। এখন আবার গতকালও সিসিএফ সাহেবকে বলেছি এবং হাওরের উপর নির্ভরশীল কয়েকজনের থেকে তালিকা নিয়েছি যে কোন কোন হাওরে আসলে বৃক্ষরোপণ সম্ভব। কিন্তু আপনার পরিসংখ্যান দেখে তো ভয় পেয়ে গেলাম, কারণ যদি আমি গাছ লাগিয়ে দিই তারপর 90% মানুষ জ্বালানির জন্য কেটে নেয়, এটা তো কোনো কাজের কথা হলো না। কাজে সেখানে আমাদেরকে একটা মনিটরিং প্ল্যানে আসতে হবে এবং কোন কোন হাওরে গাছ লাগানো উচিত সেটারও কিন্তু আমরা একটা তালিকা মোটামুটি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি। আরেকটা হচ্ছে হাওর ট্যুরিজম। হাওর ট্যুরিজমটা এমন অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার তো কথা ছিল না। স্থানীয় পর্যায়ে তো প্রশাসন কাজ করে। তো যাই হোক, আমাদের এখন হাওর অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত ডিজি আছেন তাকে আমি পাঠিয়েছিলাম। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে আমরা একটা সুরক্ষা আদেশ, পানি আইনের অধীনে আজ পর্যন্ত কোথাও কোনো কাজ হয়নি, 2013 সালের পানি আইন, সেখানে সুরক্ষা আদেশ দেওয়ার বিধান আছে। তো আমরা হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব। দেখেন, হাওরের বাস্তবতাটা এমন, মানুষ যদি না দেখে সে ওটাকে তো উপলব্ধি করতে পারবে না। কাজে মানুষ দেখুক, কিন্তু একটা তো সীমা থাকতে হবে। একই মানুষ প্রতিবার যাবে, অন্য মানুষেরা যাবে না। হাওরের ট্যুরিজমের ক্যাপাসিটি কত, কয়টা হাউস বোট আপনি এলাও করতে পারেন, হাউস বোট কোথায় যাবে কোথায় যাবে না। ধরেন সব কিছুই সরকার করে না এটা বুঝলাম, ধরেন সরকার করে দিল, কিন্তু ট্যুরিস্ট যদি হাওরে যাওয়ার সময় ওই যে আওয়াজ সৃষ্টি করে গান বাজানোর যন্ত্রটাকে লাউড স্পিকার নিয়ে যায়,
এখন সরকারের পক্ষে কি 20,000, 50,000, 30,000 মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাটা দেওয়া সম্ভব হবে? ফলে এবার যে সুরক্ষা আদেশটা আমরা করছি, পানি আইনের অধীনে এই পর্যন্ত কোনো কাজ হয় নাই, কোনো মিটিংও হয় নাই। 2013 সালের আইন, এটা 2025 সাল, কোনো মিটিংও আমরা এখনো করা হয়নি, সেটাও করার উদ্যোগ নিচ্ছি। সুরক্ষা আদেশ আমরা একটা ড্রাফট করছি, যেখানে আসলে আমরা এই কথাগুলো বলে দেব যে ট্যুরিস্ট কি করতে পারবে এবং কি করতে পারবে না। বলে তো দিলাম, তারপরে কি হবে? যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে ট্যুরিজম নিয়ন্ত্রণের কথা বললাম, সেখানে দেখা গেল যে জাহাজে উঠবার সময় ওই ক্যাসেট প্লেয়ারগুলো নিয়ে যায়, লাউড স্পিকারগুলো নিয়ে যায়, পুরোটা জাহাজ ওই লাউড স্পিকারে যায়, সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে জোরে শব্দ করে বারবিকিউ পার্টি করে। এখন এগুলোর ক্ষেত্রে কিন্তু পর্যটকদেরকেও একটু সতর্ক হতে হবে। এটা প্রকৃতিকে দেখবার জন্য ট্যুরিজম, এখানে তো গান শুনবার জন্য, পার্টি করার জন্য, বারবিকিউ করার জন্য এই ট্যুরিজম না। আপনাকে প্রকৃতিকে, নিসর্গকে আপনাকে ওখানে উপভোগ করতে হবে, উপলব্ধি করতে হবে। ফলে ট্যুরিজম নিয়ন্ত্রণের ব্যাপারে ট্যুর অপারেটরদের সাথে উনি গিয়ে কথা বলে এসেছেন। আমাদেরকে হয়তো আরও কিছু কথা বলতে হবে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারবো। এবং নিয়ন্ত্রণের জন্য আসলে যেটা করতে হবে সেটা হলো, আসলে কিন্তু এটা নিয়ন্ত্রণ না, আসলে এটাই হচ্ছে ইকো ট্যুরিজমের প্রসার। এখন যে ট্যুরিজমটা চলছে, এটা তো ইকো ট্যুরিজম আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না। আপনি যাচ্ছেন হাওড়ে, কিন্তু ক্যাসেট প্লেয়ার বাজিয়ে হাউস বোটের উপরে উঠে আপনি জোরে জোরে মিউজিকের সাথে আপনার কর্মকাণ্ড করছেন। এটাকে তো আমরা কোনোভাবেই ইকো ট্যুরিজম বলতে পারছি না। তো আমাদেরকে একটা মেকানিজম বা একটা কর্মপদ্ধতি বের করতে হবে, যেটার মাধ্যমে যেই পয়েন্ট থেকে হাওড়ে হাউস বোটে আমাদের ট্যুরিস্টরা উঠে, সেখান থেকেই আমরা আসলে হাউস বোটগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারি।